জিশানের বার্থডে পার্টিতে প্রায় সবাই উপস্থিত হয়েছে। সবাই হাতে গিফট নিয়ে জিশানকে উইশ করছে। সবার সাথে হাসি মুখে গল্পগুজব করছে জিশান। তাও তার মন এখানে নেই। তার মন আর চোখ দুটোই খুঁজে চলেছে রোদেলাকে। মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু একটাই প্রশ্ন, রোদেলা আজ আসবে তো? জিশানকে অন্যমনস্ক দেখে প্রিয়া এসে বলল, কি ব্যাপার জিশান, তখন থেকে কাকে খুঁজে যাচ্ছ? সবাই তো এসে গেছে, কেক কাটবে কখন? সবাই আসেনি এখনো, বাকি আছে। আর কে বাকি আছে? মাই স্পেশাল গেস্ট রোদেলা। ও, ওর আশা ছেড়ে দাও। মনে হয় না ও আসবে আজ। শুভ্র স্যার যে পসেসিভ ওকে নিয়ে, একদমই আসতে দেবে না ওকে। কিন্তু আসতে তো হবেই, যেভাবেই হোক ওর আসতেই হবে এখানে। শুভ্র স্যার আসতে না দিলে ও কখনোই আসবে না। আমাকেও ফিরিয়ে দিতে পারবে না, এতটা নিশ্চিত কি করে হচ্ছ? জিশান সদর দরজা থেকে নজর ফিরিয়ে প্রিয়ার দিকে তাকালো। কিছু একটা বলতে যাবে, তখনই শুনতে পেল কিছু মেয়ে জোরে জোরে বলছে, হেই রোদেলা, এদিকে আয়। জিশান আবার সদর দরজার দিকে তাকিয়ে দেখলো রোদেলা এসেছে, সবার সাথে কথা বলছে। জিশান ধীর পায়ে এগোতে লাগলো রোদেলার কাছে। কথার ফাঁকে রোদেলার চোখ পড়লো তার দিকে। তার পরনে অফ হোয়াইট রঙের শার্টের ওপর ধূসর রঙের ব্লেজার আর প্যান্ট। ওয়াক্স দিয়ে সেট করা চুলে ব্যাকব্রাশ করতে করতে সে আসছে রোদেলার দিকে। রোদেলার পরনে গাঢ় নেভি রঙের সফট সিল্কের গাউন। ওড়নাটা পেছন থেকে চাদরের মতো জড়িয়ে আছে। কানে সাদা ডায়মন্ড কাট স্টোনের টপ ফুল, গলায় সাদা ডায়মন্ড কাট স্টোনের হালকা নেকলেস, হাতে ব্রেসলেট। খোলা চুল ঢেউ খেলিয়ে পড়ে আছে কোমর অব্দি। জিশান মুগ্ধ চোখে দেখছে তাকে। সামনে এসে দাঁড়াতেই রোদেলা হাসি মুখে জিশানের দিকে এগিয়ে দিল একটি ফুলের তোড়া আর গিফট বক্স। জিশান তা সাদরে গ্রহণ করে নিল। রোদেলা আরো উজ্জ্বল হেসে বলল, ভেরি ভেরি হ্যাপি বার্থডে জিশান, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। আই এম সারপ্রাইজড। তোমার মতো অত সুন্দর করে গিফট তো দিতে পারিনি আমি, তবে তোমাকে সারপ্রাইজ তো দিতে পারলাম। যাই হোক, আমাকে ছাড়াই কেক কেটে ফেলেছো। তোমাকে ছাড়া কিভাবে কাটতে পারি? আমি শেষ অবধি তোমার জন্য অপেক্ষা করে যেতাম, তবে এখন তুমি এসে গেছো, এখন আর লেট করবো না। চলো কেক কাটি, চলো। জিশান তার বার্থডে কেক কেটে প্রথম পিসটা রোদেলাকেই খাওয়ালো, তারপর বাকিদের। সবাই নিজেদের মতো উপভোগ করছে পার্টিটা। রোদেলা সব বন্ধু বান্ধবদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কয়েকজন ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন একটা গ্লাস হাতে এগিয়ে এসে বলল, এই নে রোদেলা, আমরা সবাই খাচ্ছি, তুইও একটু খা, খুব মজা হবে। না না, আমি এসব খাই না, তোরা খা। আরে বাবা, আমরা সবাই একটু একটু করে খাচ্ছি, তুই একটু খা। একদিন একটু একটু ড্রিঙ্কস করলে কিছু হবে না। আমার ভালো লাগে না এসব। তোদের ভালো লাগছে তোরা খা, আমাকে জোর করবি না। একটু খেলেই হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। জিশান দূর থেকে সব শুনে এগিয়ে এসে বলল, ও যখন খেতে চাইছে না, তাহলে জোর করছিস কেন ওকে? ওর মতো ওকে থাকতে দে না, তোরা নিজেদের মতো এনজয় কর। রোদেলা, তুমি আমার সঙ্গে এসো, এসব বাদ দিয়ে অন্য কিছু খাও। রোদেলা জিশানের সাথে ফুড কর্নারে গিয়ে দাঁড়ায়। সেখানে থাকা ওয়েটারকে জিশান কিছু একটা ইশারা করে বলে লেমন জুস দিতে। তারপর একটা গ্লাস রোদেলার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা অন্তত খাও। থ্যাঙ্কস। রোদেলা অতর্কিতেই জুসটা খেতে লাগলো। প্রথম দিকে নর্মালি লেগেছে, কিন্তু পরে তার কেমন যেন একটা লাগছে। জিশান নিজের গ্লাসে চুমুক দিতে দিতে রোদেলার দিকে তাকিয়ে মনে মনে বলল, খাও রোদেলা, খাও। জুসে থাকে অ্যালকোহল, তোমাকে মাতাল বানিয়ে দেবে অতি শীঘ্রই। তারপর শুরু হবে ধামাকা। রোদেলা একের পর এক গ্লাস নিয়েই যাচ্ছে, আর সেই প্রত্যেকটা জুসের গ্লাসের মধ্যে অ্যালকোহল মেশানো ছিল, যা ধীরে ধীরে তাকে মাতাল বানিয়ে দিচ্ছে। নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে একবারেই। টুলে বসে সে কাউন্টারের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে প্রায় সেন্সলেস হয়ে আছে সে। জিশান সেই দৃশ্য দেখে বাঁকা হাসছে। বাকিরা কেউ এখনো সেটা খেয়াল করেনি। সেই সুযোগে সে রোদেলাকে ধরে ধরে নিয়ে সবার আড়ালে বেরিয়ে গেল বাসা থেকে। যাওয়ার সময় রোদেলা চোখ বন্ধ রেখে বিড়বিড় করছে মাতাল কণ্ঠে, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমার মাস্টারমশাইয়ের কাছে নিয়ে চলো প্লিজ, আই এম মিসিং হিম সো মাচ। জিশান তাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট দিয়ে বেঁধে নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। অতঃপর বিষণ্ণ মুখ করে রোদেলার দিকে তাকিয়ে বলল, আই এম সরি রোদেলা, আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি তোমার অজান্তেই, কিন্তু তোমার দুর্বলতার সুযোগ আমি নেব না কখনো। তবে তোমাকে ওই প্রফেসরের থেকে আলাদা করতে যে আমাকে হবেই। শুভ্র চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। রোদেলা তাকে বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এখন রাত বাজে 10টা, এখনো ফিরছে না ভেবে তার মনটা ভীষণ ছটফট করছে। পায়চারি করতে করতে সদর দরজার দিকে তাকিয়ে বলল, এখনো কেন আসছে না রোদ? চিন্তা তো হচ্ছে আমার, কল করছি ধরছেও না। তার মানে জিশানের সাথে খুব এনজয় করছো তুমি, তাই না? একেবারে ভুলেই গেলে যে তোমার অপেক্ষায় চাতক পাখির মতো ছটফট করবে একজন। ঠিক আছে, একবার ফেরো আগে বাসায়, তারপর কি পানিশমেন্ট দেই তোমাকে দেখো। দুহাত কোমরে রেখে এক দৃষ্টে তাকিয়ে আছে সে সদর দরজার দিকে। তখন সেখানে উপস্থিত হলো সুবর্ণ। শুভ্রকে সদর দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এখনো ফেরেনি রোদেলা? এত রাত হয়ে গেল এখনো ফিরল না? বাহ, ভালোই তো। তোমার বউ তো দেখছি বন্ধুদের নিয়ে এতই মেতে আছে যে একেবারে ভুলেই গেছে তোমার কথা।
শুভ্র পেছন থেকে তাকিয়ে বলল, রোদেলা তোমার মতো নয়, তোমার ওকে নিয়ে এত ভাবতে হবে না, মাইন্ড ইওর ওন বিজনেস। সুবর্ণ এগিয়ে এসে শুভ্রর পাশে দাঁড়িয়ে শুভ্রর দিকে টলমল চোখে তাকিয়ে বলল, কেন এভাবে বলো সবসময়? আমাকে কি একেবারে ভালোবাসো না? আর মায়াও কাজ করে না? আর শুভ্র কড়া দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, না, কাজ করে না। মায়া, ভালোবাসা, এসব কিছু তুমি ধ্বংস করে দিয়েছো সুবর্ণ। তোমার প্রতি আমার মায়া ভালোবাসা কেন থাকবে বলতে পারো? আমার জীবনে এখন শুধু একটাই মায়া, একটাই ভালোবাসা আর একটাই চাওয়া। সে হলো আমার স্ত্রী, আমার পূর্ণতা, আমার রোদ। ওকে আমার চাওয়া আর পাওয়া কোনোদিনও ফুরাবে না। সুবর্ণ তার পানে অপলক তাকিয়ে থেকেই বলল, একদিন তো ভালোবেসেছিলে আমায়, আমিও বেসেছিলাম। সেই স্মৃতি আর কথাগুলো স্মরণ করেও কি একটাবার আমার দিকে তাকানো যায় না সেই আবেগপূর্ণ দৃষ্টিতে? শুভ্র, একবার অন্তত এটাই বলো না যে তুমি আমায় ভালোবেসেছিলে, পাগলের মতো ভালোবেসেছিলে, বলো না। শুভ্রর চোখ বুজে এলো সহসাই, দুহাতে চেপে ধরলো নিজের মাথার চুল। তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ মেলে তাকালো সে সুবর্ণর দিকে। তার চোখ সত্যি এবার আবেগপূর্ণ হয়ে আছে, কোনো কঠিন চাহনি নেই, অজস্র মায়া তার চোখে। তা দেখেই সুবর্ণ ডুকরে কেঁদে উঠল। শুভ্র শান্ত স্বরে বলল, সুবর্ণ, কতদিন পর তুমি এভাবে ডাকলে আমায় শুভ্র। মনে হচ্ছে কি জানো, তোমাকে পুরো পৃথিবীটাই উজাড় করে দিয়ে দেই। পুরো পৃথিবী উজাড় করে দিতে হবে না সুবর্ণ, তোমার কাছে আগেও শুধু একটা জিনিসই চাইতাম, সেটা হচ্ছে তুমি। তোমাকে চাইতাম পাগলের মতো, কিন্তু তুমি সেটা দিলে না আমায়। চলে গেলে আমাকে নিঃস্ব করে, আমাকে কতটা ধ্বংস করে রেখে গেছো তুমি নিজেও জানোনি, বোঝনি, কোনোদিন হয়তো বুঝবেও না। বিচ্ছেদের দহনে আমার পুড়ে যাওয়া অন্তরটা শীতল হয়েছে শুধু রোদেলার জন্য। বিষাদের ঝড় সরিয়ে আমার আকাশে রংধনু এনে দিয়েছে শুধুই রোদেলা। আমার বুকে যন্ত্রণার আধার সরিয়ে আলোয় পরিপূর্ণ করেছে শুধুই রোদেলা। তাই আজও তোমার কাছে একটা জিনিসই চাই, আমার রোদেলাকে। আমি আমার রোদেলাকে নিয়ে বাকিটা জীবন শান্তিতে ভালোবেসে কাটাতে চাই। প্লিজ আজ আমায় ফিরিয়ে দিও না সুবর্ণ। মেনে নাও যে আমি আর তোমার নেই, আর কখনো কোনোদিন তোমার হতে পারবো না। ঠিক যেভাবে আমার মেনে নিতে হয়েছিল একটা সময় যে তুমি আর আমার কখনোই হবে না। আমি রোদকে ছাড়া আবার নিঃস্ব হয়ে যাব, আর হয়তো বেঁচেই থাকতে পারবো না আমি। না না, রোদকে ছাড়া একটা মুহূর্ত আমি ভাবতে চাই না। আর না তো আমি আমার রোদকে কোনো কষ্ট দিতে চাই। তুমি তো দেখেছো ওর মনটা কত সুন্দর, একটা ফুলের মতো পবিত্র মন ওর। আমি ওর এই মনটাতে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি, নিখাত ভালোবাসা। সেটা আমি কিছুতেই হারাতে চাই না। তাই তোমাকে অনুরোধ করছি, প্লিজ চলে যাও আমাদের জীবন থেকে। আমি তোমার থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু আর কোনোদিন ফিরে এসো না প্লিজ সুবর্ণ। হাত জোর করে বলছি, প্লিজ চলে যাও। সুবর্ণ নির্বাক হয়ে তাকিয়ে রইল শুভ্রর দিকে। শুভ্রর চোখে মুখে আকুতি মিনতি ঠিক সেদিনের মতোই, যেদিন সে শুভ্রকে ছেড়ে চলে যাচ্ছিল আর শুভ্র তাকে আটকে রাখতে চাচ্ছিল, ভিক্ষা চাচ্ছিল তার ভালোবাসা। কিন্তু আজ কারণটা সম্পূর্ণ বিপরীত। আজ শুভ্র আকুতি মিনতি করছে তার থেকে মুক্তি পাওয়ার আশায়। কিচ্ছু বলতে পারছে না সুবর্ণ, শব্দেরা ভাষা খুঁজে পাচ্ছে না তার। ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বেজে উঠল। দুজনেই চমকে উঠে তাকালো দরজার দিকে। রোদেলা দাঁড়িয়ে আছে, তবে প্রায় সেন্সলেস হয়ে, যার দরুন তার মাথা একপাশে হেলে আছে, চোখ বন্ধ। আর জিশান তার দুই কাঁধে হাত রেখে আগলে ধরে আছে। এই দৃশ্য শুভ্রর মনে ঝড় তুলে দিয়েছে। শুরু হয়ে গেছে তার বুকের ভেতরে অস্থিরতা। অজানা আতঙ্কে শিহরণে ছড়িয়ে গেল তার সারা শরীর। জিশান আর রোদেলার কাছে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলে উঠল শুভ্র, রোদেলা, কি হয়েছে তোমার? জিশান, ওর এই অবস্থা কেন? সেন্স নেই, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কি হয়েছে বলো, ছাড়ো ওকে। ধমকে সুরে কথাটা বলে সে রোদেলাকে জিশানের থেকে সরিয়ে এনে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। জিশান এতক্ষণ সদর দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু এখন ভেতরে আসার জন্য এক পা সামনে বাড়াতেই শুভ্র বলল, ওখানেই দাঁড়াও। আগে আমায় বলো ওর এই অবস্থা কি করে হলো, কি করেছো তুমি ওর সাথে? জিশান নরম স্বরেই বলল, ওকে, লেট মি এক্সপ্লেইন। রোদেলা আসলে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছে অতিরিক্ত এক্সাইটেড হয়ে। আমি বারণ করেছিলাম বারবার, কিন্তু ও কিছুতে আমার কথা শোনেনি, যার ফলে এই অবস্থা হলো। এর জন্য আমি মানা করেছিলাম ওখানে যেতে। আমি জানতাম এমন কিছুই হবে। ঠিক আছে জিশান, তুমি এখন যেতে পারো, কিন্তু রোদেলা আমি দেখে নেব। ওর হাজবেন্ড আছে এখানে ওর খেয়াল রাখার জন্য, তোমার আর চিন্তা করতে হবে না। অলরাইট। রোদেলার ফোনটা। শুভ্র এগিয়ে এসে জিশানের হাত থেকে ফোনটা নিয়ে নিল। জিশান ঘুরে দাঁড়াতেই শুভ্র মুখের ওপর দরজা লাগিয়ে দিল। তারপর ছুটে এলো রোদেলার কাছে। ঘুমন্ত রোদেলাকে চিন্তিত স্বরে বলতে লাগলো, কেন গিয়েছিলে তুমি সেখানে? যদি না যেতে তাহলে এমনটা হতো না। আমারই ভুল হয়েছে, আমার একদম উচিত হয়নি তোমাকে পার্টিতে যেতে দেওয়া। সুবর্ণ এতক্ষণ চুপচাপ ঠায় দাঁড়িয়েছিল। এবার শুভ্রর অস্থিরতা দেখে বলল, শুভ্র, ওকে রুমে নিয়ে যাও, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ঘুম থেকে উঠলে ওকে বেশি করে লেবুর রস খাইয়ে দিও। শুভ্র পিছু ফিরে সুবর্ণর দিকে এক পলক তাকিয়েই আবার রোদেলার দিকে তাকালো। অতঃপর তাকে কোলে করে নিয়ে চলে গেল নিজের রুমে। রোদেলাকে বেডরুমে এনে বিছানায় শুয়ে দিল শুভ্র। রোদেলার কোনো সারা শব্দ নেই, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে যেন সে। টেরই পাচ্ছে না তার চিন্তায় একজন পাগল হয়ে যাচ্ছে।
শুভ্র রোদেলার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রোদেলার মুখ পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল শুভ্র, এই মুখটায় এতটাই মায়া যে মুখটা দেখার পর আর কিচ্ছু মাথায় থাকে না, কোনো রাগ, অভিমান, অভিযোগ, দুশ্চিন্তা কিচ্ছু থাকে না। শুভ্র রোদেলাকে এমন ভাবে দেখছে যেন চোখ সরিয়ে নিলেই রোদেলা এখান থেকে অদৃশ্য হয়ে যাবে। ঠিক সেই সময় রোদেলার মাথার কাছে পড়ে থাকা ফোনে টুং করে আওয়াজ হলো। শুভ্র না চাইতেও ফোনের স্ক্রিনে চোখ পড়ে গেল, তার দৃষ্টি আটকে গেল সেখানে নোটিফিকেশনে জিশানের নাম দেখার পর। সঙ্গে সঙ্গেই ফোন হাতে নিয়ে জিশানের পাঠানো মেসেজটা দেখতে লাগলো শুভ্র। রোদেলার ফোনে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, যার দরুন খুব সহজেই সে মেসেজটা দেখতে পেল। সেখানে লেখা আছে, ইট ওয়াজ এ গ্রেট নাইট ফর মি, লাভ ইউ সো মাচ রোদেলা। এত সুন্দর কিছু মুহূর্ত আমাকে দেওয়ার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল তোমার জন্য। আমি জানি তুমিও অনেক এনজয় করেছো সেই মুহূর্তগুলো। আই উইশ আমরা আরো বেশি করে এমন মুহূর্ত কাটাতে পারতাম একসাথে। গুড নাইট, সি ইউ সুন। ব্যাস আর সহ্য করতে পারল না শুভ্র, রাগে ফোনটা ছুঁড়ে মারল বিছানার একপাশে। উঠে দাঁড়িয়ে জোরে জোরে পায়চারি করতে থাকলো সে। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে তার বারবার। মনে হচ্ছে যেন কেউ তার বুকে ধারালো ছুরি দ্বারা নৃশংসভাবে আঘাত করেছে। মাথার রগ দপদপ করে কাঁপছে, হাঁসফাঁস লাগছে তার। তাই দ্রুত গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো সে। বেচারি রোদেলা কিছুই দেখতে পাচ্ছে না, জানতে পারছে না। শান্তিতে গভীর ঘুমে তলিয়ে আছে সে। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সে চোখ বন্ধ করে ফেললো। তারপর একা একাই বলতে লাগলো, আমি কেন সবসময়, কেন আমার সাথে বারবার এমন হয়? যাকেই আমি গভীরভাবে ভালোবাসি নিজের সবটুকু দিয়ে, সেই কেন আমাকে এমন ভয়ানক যন্ত্রণা ফিরিয়ে দেয়? কিন্তু রোদ কি করে এমনটা করতে পারলো? সে তো অন্যদের মতো নয়, সে সবার চেয়ে আলাদা। না না, কি সব ভাবছি আমি। ছি, রোদ এমন করতেই পারে না, রোদ আমাকে ঠকাতে পারে না। ওই বদমাইশ জিশান কিছু একটা ভুলভাল করেছে। ও আমার আর রোদের মাঝে কিছু একটা ভুল বুঝাবুঝি করাতে চাচ্ছে, কিন্তু আমি তা হতে দিতে পারি না। আমার রোদ সূর্যের আলোর মতোই পবিত্র, ও কখনো খারাপ কিছু করতেই পারে না। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো তার। দৃঢ় কণ্ঠে সে আবার বলল, একবার আমি ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়েছিলাম, কিন্তু আরো দ্বিগুণ ভালোবাসা পেয়ে তা আমি কিছুতেই হারাতে চাই না। এবার আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না আমার ভালোবাসাকে। আমার রোদের সাথে কথা বলতে হবে। জানালা দিয়ে ভোরের আলো মুখে এসে পড়েছে রোদেলার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। চোখ খুলতেই কপাল কুঁচকে গেল তার। মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে, ব্যথাও করছে ভীষণ। হঠাৎ এমন অনুভূতির কারণ ধরতে পারছে না সে। মাথায় চেপে ধরে সে উঠতে চেয়েও পারল না। ধপ করে শুয়ে পড়লো আবার। তখন দুটি হাত তাকে আগলে ধরে উঠে বসাতে সাহায্য করলো। রোদেলা পাশ ফিরে দেখতে পেল শুভ্রকে। শুভ্র সারা রাত জেগেছিল। মনের অস্থিরতার জন্য ঘুমোতে পারেনি সে। রোদেলাকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলল, ঘুম কেমন হলো? ভালো। কিন্তু মাথায় খুব যন্ত্রণা করছে। এত ভারী লাগছে কেন মাথাটা? মাথা মোটা যে, তাই। শুভ্র বিড়বিড় করে কথাটা বললে রোদেলা তার দিকে তাকিয়ে বলল, কি মাথা মোটা বললে তুমি আমায়? এটা নাও। একটা ট্যাবলেট আর এক গ্লাস পানি এগিয়ে দিল শুভ্র। রোদেলা তা হাসি মুখে নিয়ে বলল, থ্যাংক ইউ। রোদেলা ট্যাবলেটটা খেয়ে গ্লাসটা শুভ্রর হাতে দিল। শুভ্র গ্লাসটা ডেস্কের উপর রেখে এসে আবার বিছানায় রোদেলার মুখোমুখি হয়ে বসে গম্ভীর স্বরে বলল, তারপর কেমন ছিল তোমার পার্টি নাইট? কালকে রাতের কথা বলছো? জানো শুভ্র, আমি না কিছু মনে করতে পারছি না কাল ঠিক কি হয়েছে। মানে বুঝতে পারছি না আমি কিভাবে বাসায় ফিরলাম। আমার শুধু মনে পড়ছে আমি জিশানের বাসায় ছিলাম পার্টিতে সবার সাথে, কিন্তু বাসায় কিভাবে এলাম, কখন এলাম, কি হলো না হলো কিচ্ছু মনে করতে পারছি না। আর এই মাথা ব্যথার কারণটাও বুঝতে পারছি না। কারণটা আমি জানি, আমাকে জিজ্ঞাসা করো। তুমি জানো? তাহলে তো ঢং করছো কেন? বলো না কারণটা কি। তুমি কাল রাতে পার্টিতে টু মাচ ড্রিঙ্ক করেছো, যে তোমার নিজের উপরই নিজের কোনো কন্ট্রোলই ছিল না। আর তারপর ওয়েট, আমি ড্রিঙ্ক করেছি, তাও টু মাচ? কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি তো আর তোমার মতো এত এক্সাইটেড হয়ে মদ খেয়ে মাতাল হইনি, তাই আমার মাথা একদম ঠিক আছে। তুমি নিশ্চয়ই মজা করছো আমার সাথে, তাই না? আমাকে কি তোমার জোকার মনে হয়? তুমি কাল রাতে সত্যি সত্যি ড্রিঙ্ক করেছিলে রোদ। তারপর প্রায় অবচেতন হয়েছিলে তুমি। তারপর কি করেছি আমি? কাদু কাদু স্বরে বলল রোদেলা। স্টপ, আমাকে বলতে দাও আগে। তারপর ওই বদমাশ জিশান তোমাকে ধরে ধরে নিয়ে এসেছিল বাসায়। তোমার নিজের উপর কোনো কন্ট্রোলই ছিল না। চোখ মেলেও তাকাতে পারছিলে না, আর ঠিক মতো দাঁড়াতেও পারছিলে না। সেই সুযোগে ওই জিশান তোমাকে এত শক্ত করে ধরেছিল। জিশান বলেছে তুমি নাকি ওর সাথে সময় কাটাতে গিয়ে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলে। আরো বলেছে যে কি বলেছে জিশান? শুভ্র মাথা নিচু করে আমতা করে বলল, আর বলেছে যে ও তোমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আমার চেয়েও বেশি ভালোবাসে তোমায়। আমি নাকি ওর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না তোমায়। ও তোমায় এত হ্যাপি রাখবে যে তুমি আমাকে ছেড়ে যেতে এক মুহূর্ত ভাববে না। আর বলেছে যে, প্লিজ চুপ করো, আমি আর শুনতে পারছি না। জিশান সত্যি এগুলো বলেছে? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলেছি? আমি মিথ্যেবাদী?
বাহ, এখন তুমি আমাকেও অবিশ্বাস করছো? না না, আমি তোমাকে মিথ্যাবাদী বলছি না, কিন্তু জিশান এসব কিভাবে বলতে পারলো? আমি ওকে শুধুই ভালো বন্ধু ভাবি, আর ও এসব কথা এসে তোমাকে বলে গেল। এবার দেখলে তো কেমন বন্ধু ও তোমার। আমার জিশানের সাথে কথা বলতে হবে। রোদেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? জিশানের বাড়ি। ওর সাথে সরাসরি কথা বলবো আমি। ঠিক আছে, আমিও যাব তোমার সাথে। না, তুমি যাবে না, আমি একাই কথা বলবো ওর সাথে। এত সাহস কি করে হয় ওর? আচ্ছা শুভ্র, তুমি আমায় বিশ্বাস করো তো? আমি ওকে বন্ধু ছাড়া আর অন্য কিছুই ভাবিনি কখনো। আমি শুধু তোমায় ভালোবাসি। আর আমার মনে পড়েছে, জিশান আমাকে লেমন জুস অফার করেছিল, কিন্তু সেটা তো ওইসব উল্টাপাল্টা জিনিস মেশানো ছিল, তাই আমার এমন নেশা হয়ে গেছিল। তুমি আমাকে ভুল বোঝনি তো? বলো না, বিশ্বাস করো তো আমায়। শুভ্র উঠে দাঁড়িয়ে রোদেলা দুই কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, একদম ভুল বুঝিনি তোমায় রোদ, নিজের চেয়েও বেশি বিশ্বাস করি তোমায়। তুমি জিশানের সাথে ব্যাপারটা মিটিয়ে এসো, আমি আছি তোমার পাশে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমায় কল করবে। আমি যদি যাই সাথে, তুমি ভাববে হয়তো তোমাকে অবিশ্বাস করছি, তাই আমি আর গেলাম না। সাবধানে যাবে। রোদেলার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্র। রোদেলাও ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। গন্তব্য জিশানের বাড়ি।